গুড মর্নিং, গুড মর্নিং। আমি এখনো বিছানা ছেড়ে উঠিনি, ইনি উঠেছেন। আর ইনি উঠেই এই যে ইনিও আছেন। লম্বু হাঁটুকে দেখা যাচ্ছে নাকি জানি না, মাথা কেটে যেতে পারে। যাই হোক আর কি, আমাদের সব থেকে আর কি লম্বা মানুষ। তো সেখানে যেটা হয়েছে সেটা হচ্ছে সকাল থেকে উঠেই ওরা ফুল, মানে আমাদের বাড়িতে যত ধরনের ফুল আছে ছোট থেকে বড়, নাম জানা থেকে নাম না জানা সমস্ত ফুল তুলে নিয়ে এসেছে অজমিকে নিয়ে গিয়ে, সেটা লাইন বাই লাইন সাজিয়েছে। আমাদের বাড়িতে নাকি এত রকমের ফুল আছে, আর এই রকমের আছে এখনো ফোটেনি। এই যে আমাদের বাড়িতে ঠিক এত ধরনের ফুল পাওয়া যায়। এক একটা ফুলের নাম বল ভাই। এই গাছটা আমার বাবা লাগিয়েছিল, বাবার খুব প্রিয় ফুল এটা। এই ফুলটা যখনই আর কি বাবা আমাকে দেখাতো, বলতো সুমনা দেখ রংটা কত সুন্দর। যাই হোক, এটা সেই হলুদ জবা, এইটা হচ্ছে লাল জবা, এইটা হচ্ছে নয়নতারা, এইটাও নয়নতারা, এটাও নয়নতারা, হ্যাঁ সাদা নয়নতারা। এটা হচ্ছে আমি নিয়ে এসে লাগিয়েছিলাম করবি, শ্বেত করবি বলে গাছটা লাগিয়েছিলাম, কিন্তু শ্বেত করবি আর হয়নি, গোলাপি করবি হয়ে গেছে। আচ্ছা, এটা তো সবাই জানে টগর ফুল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের, হ্যাঁ উল্টে গেছে ঠিকই তো, এই উল্টে গেছে যে, ঠিক করে রাখেনি মা। এটা হচ্ছে কি বলে লাল গোলাপ, গোলাপি গোলাপ। আর এটা হচ্ছে, এই গাছটা আমাকে অস্মির বাবা আমাকে গিফট করেছিল বিয়ের আগে, কারণ আমি খুব ফুল ভালোবাসি। তো ফুলটা তো একটা দিলে তো শুকিয়ে যাবে, সেজন্য আমাকে একটা গোটা গাছ দিয়েছিল, তো সেই গাছের ফুল আর কি। আর এটা হচ্ছে ভৃংরাজ, ভৃংরাজ গাছের ফুল, যে গাছটা আমি নিয়ে এসে লাগিয়েছিলাম। আচ্ছা, এটা হচ্ছে নয়নতারা, এটা হচ্ছে বেল, মানে বেলি ফুল, বেলি ফুল। আচ্ছা হ্যাঁ, এই ভাই সবসময় আমাকে এটা বলে, এটা কি বলে জানো আমাকে, বেলা ফুল। আচ্ছা, এটা বেলা ফুল না বেলি ফুল? এটা বেলি ফুল, এটা বেলা ফুল কোন অ্যাঙ্গেল থেকে হয় জানি না, প্রচুর সেন্ট। তো বেলা, বেলা দিয়ে গান থাকলেই কি ওটা বেলা হয়ে যাবে? বেলা নয়, ওটা বেলা। বেলা, বেলা দিয়ে গান আছে বলি বেলা হয়ে যাবে? তুই বোকা। এটা কি, এটা এটা হচ্ছে, এটা হচ্ছে চায়না টগর। আগে এটা চায়না টগর। আচ্ছা, সব থেকে ভালো হচ্ছে এই যে, তারা আমার হাতের মধ্যে দিয়ে আসছে, এই যে এটা হচ্ছে নাকি লঙ্কা ফুল, লঙ্কা গাছের ফুল, এই যে। আচ্ছা, এরপরে আছে এই যে আমাদের নীল অপরাজিতা, এটা চাপ অপরাজিতা মনে হচ্ছে, টিরেটা নয়, চাপ অপরাজিতা। এই যে আর একটা ফুল, এই যে আমাদের বাড়ির আর একটা ফুল। তুমি ফুল নও, তুমি তো সব থেকে বড় ফুল। আর তারপরে এইটা হচ্ছে বেগুন ফুল। আচ্ছা, আর এইটা কি ফুল? ঘাস ফুল। ক্যামেরার পিছনে একটা ফুল আছে, ক্যামেরার পিছনে একটা ফুল নেই, আমি ফুলের মা। এই যে, এই যে ফুল, এটা ফুল বা এই একটা ফুল, এটা এটা একটা বড় ফুল হয়ে গেছে, এটা বড় ফুল। এটা ছোট ফুল ছিল, হঠাৎ করে এক বছরের মধ্যে একটা বড় ফুল হয়ে গেছে। এই একটা ফুল বসে রয়েছে। এই যে সব লাইন দিয়ে সাজিয়েছে, আমি উল্টো দিকে বসেছি। ভাই বলছে এখনো দুটো ফুল আমি পেতাম, একটা হচ্ছে টমেটো ফুল আর একটা হচ্ছে গাঁদা ফুল। আর অ্যালোভেরা গাছটা বড় হয়নি, নাহলে অ্যালোভেরা গাছের ফুল লাগিস। লঙ্কা ফুল, লঙ্কা ফুল চলে গেছে, উড়ে গেছে, লঙ্কা ফুলকে ছিঁড়ে দিয়েছে। ওনার কিছু আর কি হচ্ছে না আর কি। এইটা সব থেকে আমার ভালো লাগে, এই যে এটা হচ্ছে ভৃংরাজ। কোথায় ফুটেছে? আমি নিয়ে এসে জাস্ট ফেলে দিয়েছিলাম, তো এটা যা সুন্দর সেন্ট। এই গাছটাকে আমি অবহেলায় লাগিয়েছিলাম, অবহেলায় গাঁদা গাছ লাগিয়েছিলাম, তার গোড়াতে এই গাছটা ছিল। প্রথমে ভেবেছিলাম আর কি যে বেলা ফুল, মানে বেলি ফুল, তোর সাথে তো বেলাওই আমি বলছি, ভেবেছিলাম কি যে হয়তো লাগবে না, বাঁচবে না, কিন্তু সেই গাছ আর কি বেঁচে গেছে। এটা আমার নার্সারি থেকে নিয়ে আসা গাছ, খুব সুন্দর লাগছে। একটুখানি রোদ আসছে বলে কিনা আমার রোদ লাগছে, আমি ছায়ায় বসবো,
সত্যি হিরে দিল দেখ না আজে বাজে ফুলগুলোকে সরিয়ে দিয়েছে ভাই। আর লঙ্কা ফুল তো আর নেই। আজে বাজে ফুলগুলোকে দেওয়ার পর মোট 15 রকমের ফুল রয়েছে এখানে। 12 রকমের। আচ্ছা কেন দেখি করবে তুমি? তো ফুল 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 করে এত ইন্টারেস্ট চলে গেল, শেষ হয়ে গেল। হ্যাঁ সকালবেলায় এই মানে এটা ছিস না, এটা আমার খুব পছন্দের ফুল। হাতে গেলি ছিঁড়ে দেবে না, এর থেকে এটা ভালো আছে। এটা পোকা ধরবে না। চলো আমাকে এবার এখন উঠতে হবে। সবাই উঠে গেছে, আমি গড়িমসি করে আর কি এখানেতে শুয়েছিলাম। সকালবেলায় চুলে ফুল লাগিয়েছি, দেখ মানে কেমন লাগছে? কোথাকার ভাষা ইউজ করিস? কেমন লাগছে? ভালো নয় মা। এই যে ফুলের তোড়া বানিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ বেগুন ফুলটাকেও দিচ্ছে। ওরে আমার সোনা রে, আমার সোনার শরীরটা খারাপ, খুব খারাপ। খুব তাড়াতাড়ি ডাক্তার দেখাতে যেতে হবে। খুব খারাপ আমার সোনার শরীরটা। হাই, আমাকে এখন খুব আস্তে আস্তে কথা বলতে হচ্ছে আমাকে, কারণ পাশেই অস্মি ঘুমাচ্ছে। তো আমি আজকে এখানে মানে কালকে এসেছি, আমি ওই 11:30-12টার দিকে এসেছি। আর এখন ঘড়িতে বাজছে 3:45 মতো। আর আমাকে এখনই প্রায় 5টা 5:30টার দিকে বেরিয়ে যেতে হবে, শ্বশুরবাড়ি চলে যেতে হবে। তো এত তাড়াতাড়ি চলে যাব সেটা ভাবিনি, যেতেই হবে। আসলে আমি কী কারণে এসেছিলাম, মানে আমার এখন এই সপ্তাহেতে আসার সেরকমভাবে কোনো কিছু প্ল্যান থাকেনি। মানে আসতে আমি বাধ্য হয়েছি বা আসতেই হয়েছে, কারণ এরকমই একটা বিপদ আর কি ঘটে গেছে। আগের বছর ঠিক এই সময়তে আমার বাবাকে নিয়ে তো একটা মানে সমস্যা চলছিলই, একটা তো বিশাল বড় ঝড় বা বিপদ যাই বলো না কেন, তাই আমাদের পরিবারের উপর নেমে এসেছিল। ঠিক সেই রকমই আবার ঠিক তার 1 বছর কাটতে না কাটতেই আমার জামাইবাবু, মানে বড় জামাইবাবু বলতে আমার দাদুরা 5 ভাই, তো সেই ফ্যামিলির আমরা সবাই একটাই ফ্যামিলি। তো সেই ফ্যামিলির যে বড় দিদি আমাদের, মানে তোমাদেরকে যদি আমি ভালোভাবে বোঝাতে যাই তাহলে আমাদের যে বড় দাদু ছিলেন তার বড় ছেলে, আর সেই বড় ছেলের আর কি বড় মেয়ে। তো আমাদের বংশের আর কি সবথেকে বড় দিদি আমাদের। তো সেই দিদির হাজব্যান্ড আর কি রিসেন্ট মারা যায়। তো সেই কারণে খবরটা আমি অনেক দিনই পেয়েছি, প্রায় 2-3 দিন, আজকে হচ্ছে 4 দিন, 4 দিন না 5 দিন আজকে হচ্ছে। তো যেদিন আর কি মারা যায় সেই দিন আমি খবর পাইনি, কারণ আমাকে খবর দেয়নি, কারণ আমার মেয়ের শরীরটা খুবই খারাপ, আর শুনলেই আমি তাড়াহুড়ো করে চলে আসবো। তো সেই জন্য আর কি আমাকে খবর দেয়নি। তার 1 থেকে 2 দিন পর আমাকে খবর দেয় কাকিমা যে এরকম হয়েছে। কিন্তু আমি আসতে পারছিলাম না, কারণ মেয়েটার খুব শরীর খারাপ। তো আমার ওখানেও মন ঠিক ছিল না। তো সেই জন্য আর রশ্মির বাবারও আর কি ও তো ডিউটিও তো কলকাতা চলে গেছে, তো ও আসতে পারবে না। তো খবর আনতে তো আমাকে আসতেই হবে, আর আমারও খুব মনটা ছটফট করছিল। তো সেই জন্য আমাকে আর কি আসতেই হতো। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে যাই, মানে দিদির কাছেও যাওয়া হবে, খবর নিয়ে আসাও হবে, আর মায়ের কাছেও 2 দিন থাকবো আর কি, মানে এই বাড়িতে 2 দিন থাকবো। তো এইরকমই আর কি, তোমরাও অনেকে বলছিল মায়ের বাড়ি থেকে ঘুরে এসো এবং মাঝখানে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ থেকো, অস্মির বাবাও যেন আর কি কলকাতা থেকে এখানে দিয়ে আসে, এরকম করে তোমরাও অনেকে সাজেস্ট করছিলে। আর আমরা সেটাই না প্ল্যান করেছিলাম যে এরকমভাবে আর কি করব, এখানেতে এসে আর 2 সপ্তাহ মতো থাকবো, কারণ আর কিছুদিন মানে এই মাসের লাস্ট উইকের দিকে আর কি অস্মির স্কুল ওপেন হয়ে যাচ্ছে। তো তখন তো আর সম্ভব হবে না, সেরকমই প্ল্যান করছিলাম। কিন্তু তার মাঝখানে আবার ওই অস্মির শরীরটা ভীষণ খারাপ, মানে যে বাচ্চাটাকে আমাকে চিৎকার করে করে ঘুম পাড়াতে হয়, মানে সেই বাচ্চাটা নিজে থেকেই ঘুমিয়ে যাচ্ছে, সারা রাত ঘুমাচ্ছে, আবার সকাল 9টা থেকেই ঘুমের জন্য ছটফট করছে, মানে শুচ্ছে কেমন নিস্তেজ হয়ে যাচ্ছে। এবার ওর মধ্যে যে একটা প্রাণবন্ত ভাব, ও সবসময় দাপিয়ে বেড়ায়, ছটফট করে বেড়ায়। তো সেই বাচ্চাটা কিন্তু একদমই না, একদম ধীরে ধীরে কেমন নিস্তেজ মতো হয়ে যাচ্ছে, যেটা আমার একদমই ভালো লাগছে না। আমাদের প্ল্যান ছিল যে অস্মিকে ডাক্তার দেখাবো এবং সেটা কলকাতাতে, ওকে টেস্ট করানো হবে। ওর পায়ে ব্যথা হয় প্রচণ্ড পরিমাণে, ওর গ্রোয়িং পেন হয়। গ্রোয়িং পেনটা নিয়ে আমি এর আগে ডাক্তার দেখিয়েছি, অশোক দত্তকে দেখিয়েছিলাম, ডক্টর অশোক দত্ত স্যার, ওনাকে দেখিয়েছিলাম বর্ধমানে। উনিও আর কি হেসে উড়িয়ে দিয়েছিলেন, বলেছিলেন যে এটা গ্রোয়িং পেন, এটা সব বাচ্চারই হয়, ওই ক্যালসিয়াম আর ভিটামিন D3 এগুলোই আর কি খাওয়াতে বলেছিলেন। আর যেহেতু ও একটুখানি ওভারওয়েট রয়েছে, তো সেই জন্য আর কি হতে পারে।
এবং আমাদের এখানে আরও 2-3টে ডাক্তার আমি দেখিয়েছিলাম, তো সবারই ওই সেম একই আর কি প্রশ্ন। তো তারপর অস্মির যখন এই স্কুল সামার ভ্যাকেশন মানে পড়ার পর একবার ডাক্তার মানে খুব শরীরটা খারাপ করেছিল, পেটের প্রবলেম হচ্ছিল, তখন আমি ওই মানে অশোক দত্ত স্যারকে আর কি পাইনি। তো সেই জন্য অস্মি 9 মাস বয়সে যেখানে আর কি ভর্তি ছিল কলকাতার পার্ক ক্লিনিকে, যে স্যারের আন্ডারে বা যে ডাক্তারের আন্ডারে আর কি ভর্তি ছিল, তো ওনাকে আমি ভিডিও কল করে দেখিয়েছিলাম। তখন উনি ভিডিও কল করে দেখিয়ে যে ওষুধ সমস্ত কিছু দিয়েছিলেন, তো সেই ওষুধে অস্মি সেরে গিয়েছিলো। তবে উনিও বুঝতে পারছিলেন না কেন এত ঘন ঘন ওর পেটের প্রবলেম হচ্ছে, বা গ্রোয়িং পেনটা নিয়েও বলছিলাম, তো উনিও বলছিলেন যে এটা গ্রোয়িং পেন, এটা হবে। তো আমি বলছিলাম ডেলি হবে, আর এতটা পরিমাণে ব্যথা হয় যে প্রচুর কান্নাকাটি করে। তো সেই কান্নাকাটি করে প্রতিদিন প্যারাসিটামল একটা ওষুধ পেন কিলার দেওয়াটাও তো মানে উচিত নয় একটা ছোটো বাচ্চাকে। তো এই সমস্ত কিছু আর কি কথাবার্তা হচ্ছিলো। তো উনি অনেক কিছু টেস্ট দিয়েছিলেন, তো আমরা বলেছিলাম যে ঠিক আছে আমরা সময় করে যাব, যেহেতু আর কি অস্মি সেরে গিয়েছিলো, সুস্থ হয়ে গেছিলো, সময় করে গিয়ে টেস্ট করিয়ে নিয়ে আসবো। এবং তোমরাও অনেকে বলছিলে যাবে, কলকাতা থেকে ঘুরে আসবে, মনটাও আর কি ফ্রি হবে, জায়গাটা চেঞ্জ হবে। তো আমরাও সেরকমভাবেই আর কি ভাবনা চিন্তা করে রেখেছিলাম, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি হবে সেটা বুঝতে পারিনি। তো অস্মি কালকে মানে গতকাল থেকে আর কি ওর শরীরটা খুবই খারাপ। তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছো যে আমি যখন প্যাকিং সব কিছু করছি বা বেরোবো, সেই সময়তে অস্মির ধুম জ্বর, মানে এত জ্বর আসে, যখনই জ্বর আসে 102, 3, 4 এরকম মতো জ্বর আসছে। তো কন্টিনিউ জ্বর এসেই যাচ্ছে। এবং এখানেতে কালকে রাত থেকে মানে কীরকম একটা নিস্তেজ হয়ে যাচ্ছে, নিস্তব্ধ, সবসময় ঘুম ভাব, শুধুই বিছানায় শুয়ে পড়ছে। মানে তোমরা হয়তো খেয়াল করলে দেখবে যে একটা মানে বড়দের যদি জ্বর হয় বা কোনো কিছু হয়, তো বড়রা না মানে চুপচাপ বিছানায় শুয়ে থাকে, কিন্তু বাচ্চারা কিন্তু সেটা করে না। বাচ্চারা কিন্তু জ্বর হোক, যাই শরীর খারাপ হোক তাই হোক, বাচ্চারা কিন্তু ঘুরে বেড়ায়, মানে কী বলবো, দাপিয়ে বেড়ায়, ছটফট করে, সব কিছুই করে। কিন্তু অস্মি দেখো এখন আমার পাশে শুয়ে রয়েছে, আমি এত কথা বলছি, অন্য দিন হলে কিন্তু একটুও নড়তো, কিন্তু এখন কিন্তু নড়ছিলাম না, পুরো নিস্তেজ হয়ে পুরো শুয়ে রয়েছে। মানে আমাকে ঘুম পাড়াতেও হচ্ছে না, নিজেই ঘুমিয়ে যাচ্ছে, মানে এটা খারাপের দিকে যাচ্ছে এবং পেটটা ব্যথাও বলছে। তো এই সব কিছু নিয়ে অস্মির বাবাকে বললাম যে এইভাবে ফেলে রাখাটা আর উচিত হচ্ছে না, যেতে যখন হবেই তো চলো, এখনই এরকম প্রবলেম হচ্ছে, গিয়ে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। তো আমি বললেই তো হবে না, অস্মির বাবাকে ছুটিও পেতে হবে। তো এই সারাদিন ধরে সেই জন্যই আজকে ভিডিওটা, আমি কোনো কিছু ভিডিও বানাতে পারিনি, মানে অনিশ্চয়তার মধ্যে দিয়ে, যে ডাক্তার দেখানো হবে কি হবে না, আবার ছুটি পেলেও হবে না, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে হবে কলকাতায়। তো এই সমস্ত কিছু মানে মিলিয়ে মিশিয়ে একটা মানে হযবরল আর কি চলছিল সারাটা দিন ধরে। তো সেজন্য কোনো রকমভাবে ভিডিও বানানোর মানসিকতা বা পরিস্থিতি কিছু হয়নি। অস্মির শরীরটা সত্যি করেই খুবই খারাপ। তো সেই জন্য প্ল্যান হলো যে আমি এখন চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি, রাতটা ওখানেতে থেকে কালকে ভোরবেলা নাহলে সকালের ট্রেনে আমি অস্মিকে নিয়ে কলকাতা যাব। মানে তোমাদের দাদাভাই তো আসতে পারবে না, ও হয়তো হাওড়া স্টেশনে থাকবে, আর এখান থেকে আমি অস্মিকে নিয়ে একা যাব। মাও যেত, আর তোমরা দেখলে যে মায়েরও ভীষণ জ্বর, ভীষণও শরীর খারাপ, তো না হলে মাকে নিয়ে যেতাম সাথে করে। তো এখন অস্মিকে বাড়ি থেকে নিয়ে একা যাওয়া তোমাদের দাদাভাইয়ের কাছ পর্যন্ত, অস্মির বাবার কাছে পৌঁছে গেলে তার কোনো অসুবিধা নেই, কিন্তু এই এতটা যাওয়াই আর কি আমার কাছে এখন একটুখানি টাফ লাগছে, ভয় লাগছে। তো এই হলো ব্যাপার আর কি। তো যাই হোক, একটু নড়ছে, ওরা একটু ভয় লাগছে, কারণ এরকম নিস্তেজ হয়ে যাওয়া আমার ভালো লাগছে না। আমার সেই মানে ঘর পোড়া গরু তো আমি, 9 মাস বয়সেও মানে অস্মি কী হয়েছিল না হয়েছিল সে তো তোমরা জানোই। তো আমি চাই না সেসবের পুনরাবৃত্তি, সেসবের চিন্তাভাবনাও কোনো কিছু করতে চাই না। তো এখন ছোট রয়েছে, যদি গ্রোয়িং পেন বা কোনো কিছু হয় বা যাই হোক না কেন, শরীরে যদি কোনো সমস্যা হয় পেটে বা কোনো কিছু, ছোটোবেলা থেকে আর কি কিওর হয়ে যাবে। তো যাই হোক আর কি, মানে এই হাজার চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, এই চোখেতে এক ফোঁটাও ঘুম আসছে না। তো মা বললো একবারটি শো, কারণ বাড়ি ফিরেও রান্নাবান্না আছে, আবার প্যাকিং আছে, আবার নিয়ে ভোরবেলা ওকে বেরিয়ে যাওয়া আছে। একা মানুষের অনেক চাপ। যাই হোক, এগুলি তোমাদেরকে বলার ছিল। বিপদ আমাদের পিছু ছাড়ছে না। আগের বছর বাবা, এবছর জামাইবাবু, সে তো গেল, আবার দেখো না মেয়েটারও খুব শরীরটা খারাপ, একদমই ভালো লাগছে না। হোপ ফর দ্য বেস্ট, তোমরাও আশীর্বাদ করো যে অস্মি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, কোনো কিছু যেন না হয়, এমনি নর্মাল ফিভার বা ভাইরাল ফিভার হোক বা যাই হোক সেরকমই যেন কোনো হয়, অন্য কিছু যেন না হয়। তো এই আর কি।
এরপর আমি রেডি হব, রেডি হয়ে বেরোবো। আমরা বাড়ি ফিরলাম, বাড়ি ফিরেছি প্রায় 10 মিনিট মতো হয়ে গেল। এই যে মহারানীর আবার জ্বর এসেছে, তো জ্বরের ওষুধ দিলাম। এরপর আমার দৌড়ঝাঁপ একটু করতে হবে আমাকে। এবার আমি গিয়ে ঝট করে রান্না টান্না সব কিছু বসাবো। মানে কি বলি আর, যাই হোক ছাড়ো। মানে আনএক্সপেক্টেডলি ভাবে আর কি চলে এসেছি এখানে, কারণ আজকে তো আবার আসার কথা ছিল না। তো এলাম, দেখলাম অনেক কিছুই। মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে চলে আসা ভালো। তো যাই হোক আর কি, মেয়েটার খুব খুঁতখুত করছে, সেই জন্যই আর কি ওর কাছে 10টা মিনিট বসলাম। বাড়িতে ফোন করে জানালাম যে পৌঁছে গেছি। মাকে ফোন করলাম, ভাই ফোন করেছিল, অশ্মির বাবাকে বললাম। অশ্মির বাবা এখন হোটেল দেখতে বেরিয়েছে। তো ও যেখানে থাকে তার কাছাকাছি আর কি হোটেল নেওয়াটা আর কি আমাদের জন্য বেটার হবে। তো ওটাই বলছিলাম, কী হবে না হবে জানি না, কিন্তু এই দিকটা সবটা আমাকে একা সামলাতে হবে। তাই চলো ড্রেসটা চেঞ্জ করে কাজে লেগে পড়ি। ব্যাগ থেকে তো জামা কাপড় কিছুই বেরোয়নি সেভাবে, যেমন গুছিয়ে নিয়ে গেছি তেমন গুছিয়ে আর কি ব্যাগ চলে এসেছে। এই শুকনো কিছু খাবার আমি কিনে নিয়ে এলাম অশ্মির জন্য। এই যে কয়েকটা কলা, 6টা কলা আছে। এই কলা কালকে ট্রেনে যাবে, কিছু তো আর কি খাবে আর কি। তো তার জন্য এই কলা নিয়ে এসেছি, চিড়ে ভাজা নিয়ে এসেছি। যদিও পেট খারাপ, এই সমস্ত কিছু না খাওয়াটাই ভালো, তবুও কলাটাই আমি দেওয়ার চেষ্টা করব, তবু এনেছি আর কি। একটা ব্রেড, এই যে বান ব্রেড, আর এই দুটো বিস্কিট। হ্যাঁ, খেতে শুরু করে দেবে? তাহলে কালকে ট্রেনে যেতে যেতে কি খাবে? না, এগুলো সব কালকে ট্রেনের। ঠিক আছে চলো, আমি এখন এগুলো জায়গা রেখে দিই। আর এই যে এইগুলো নিয়ে এখন বসেছে, এই যে এইগুলো নিয়ে সব বসেছে, এখন বসে বসে খেলছে। বসে বসে খেলা করো। আমি গিয়ে সবার আগে এখন সবার আগে খাবার বসাবো, তারপর অন্য কিছু কাজ হবে। জলটা আগে করব, আগে জল করব, তারপর খাবার বসাবো। সবার প্রথমে পাম্প চালিয়ে 2 বালতি জল করে নিয়েছিলাম। যে জলটা ছিল সেই জলটা আগের দিনের, তবুও ভাবলাম যে জলটা টাটকা জলই করে নিই। তো তারপর প্রথমে এই আলু সিদ্ধ ভাতটা বসাচ্ছি। বেশি কিছু করব না, কারণ মেয়ে তো কোনো কিছু খেতেই চাইছে না। তো শুধু এই একটা রাতের জন্য তো বেশি কিছু করে কোনো কিছু লাভ নেই। তাই সেই জন্য শুধুমাত্র সিদ্ধ ভাতই আর কি করব। আর খাবার সময় একটা ডিম আর কি ভেজে নেব, মানে ডিমের অমলেট আর কি বানিয়ে নেব। তবে আমার মাথাটা দেখো, এই দেখো গ্যাসটা আমি ওভেনটা জ্বাললাম, ওভেনটা কি জ্বললো? আসলে আমি যখন বাবার বাড়ি যাই তখন কিন্তু গ্যাসের সিলিন্ডারের ওখানে যে নবটা থাকে ওটা কিন্তু আমি বন্ধ করে রেখে গেছিলাম, সেটা আমি বেমালম ভুলে গেছি। তো যেমনভাবে গ্যাস জ্বালায়, তো সেভাবে গ্যাস জ্বালিয়ে আর কি আমি ভাবছি কি যে বেশ ভাত হচ্ছে, কিন্তু ওদিকে যে আগুনই জ্বলেনি সেটা আমার মাথায় খেয়াল নেই। আসলে আমার মাথায় এখন চলছে আমাকে কালকে সকালবেলা ভোরবেলাতেই কলকাতা যেতে হবে, প্রচুর জিনিস প্যাকিং আছে। একটা বাচ্চাকে আমাকে নিয়ে যেতে হবে, আমাকে এখান থেকে ওকে একাকে নিয়ে যেতে হবে। মানে বুঝতেই পারছো, ভীষণ চাপের একটা ব্যাপার। এর আগে কখনোই আমি অস্মিকে একা একা কোথাও নিয়ে যাইনি আমার বাবার বাড়ি ছাড়া। তো সেহেতু ট্রেনে করে এত দূর যাব, আবার এত জিনিসপত্র রয়েছে, আমাদেরকে হয়তো একটু নাইট স্টেও করতে হতে পারে 1-2 দিনের জন্য। তাই সমস্ত কিছু আমাকে, মানে একটা সংসার, আমার মেয়ের যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছু আমাকে গুছিয়ে নিয়ে যেতে হবে। মাথার মধ্যে তাই চলছিল। তাই যখন আর কি ওই রান্নাঘরটা ঝাড় দিতে গেলাম, তখন দেখলাম গ্যাস ওভেনটাই আমি আর কি জ্বালাইনি। তাই আবার নতুন করে আর কি গ্যাস ওভেনটা আর কি জ্বালিয়ে দিয়ে এলাম। মানে মাথাটা আমার কাজ করছে না। তোমাদের দাদাভাইকে নাই করে মনে হয় আমি 10 বার ফোন করেছি গোছাতে যে কি লাগবে বলো, কি নিয়ে যেতে হবে বলো, কি ডকুমেন্টস লাগবে বলো, কি অশ্মি কি লাগবে না লাগবে সমস্ত কিছু বলো। আমি তো এই দিক থেকে সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি। মানে অশ্মির একদম মানে প্রথম থেকে যতগুলো আমি ডাক্তার দেখিয়েছি সমস্ত ডাক্তারের প্রেসক্রিপশন আমার রাখা আছে। একটা প্রেসক্রিপশনও আমি এদিক থেকে ওদিক করি না। মানে ওর সমস্ত কিছু কেস হিস্ট্রি আমার একটা ফাইলের মধ্যে রাখাই থাকে। তো সেই সমস্ত কিছু আর কি গোছানো, মানে যা লাগবে সব কিছু। আর আগের দিন মানে কালকে সকালে যে সমস্ত জামাকাপড়গুলো ওয়াশ করে রেখে গিয়েছিলাম, তো সেগুলো আমাদের সিঁড়ির ওখানেতে যে দুটো দড়ি থাকে ওখানে মিলে দিয়ে গেছিলাম। তো সেই সমস্ত জামাকাপড়ই আগে নিয়ে এসে ওখান থেকে তুলে গোছালাম। তারপর এই যে ব্যাগের মধ্যে যা জিনিসপত্রগুলো নিয়ে গেছিলাম কিছুই তো বের হয়নি, যেমন নিয়ে গেছি তেমনই আর কি নিয়ে এলাম। তো তারই মধ্যে কিছু জিনিস আর কি আমাকে কলকাতায় নিয়ে যেতে হবে। তো কোনগুলো নিয়ে যাব আর কোনগুলো রেখে যাব সেগুলি আর কি আগে চিন্তা ভাবনা করছি। কিন্তু আমার মনের মধ্যে এখন ভীষণ একটা টেনশন কাজ করছে,
কি হবে, ডাক্তার কি বলবে, কোন ডাক্তারকে দেখাবো জানো তো? অস্মি যখন হসপিটালে অ্যাডমিট ছিল, যে স্যারের আন্ডারেতে ছিল, যে ডাক্তারের আন্ডারে, তো ওনাকেই দেখাবো। আর মানে উনি আমার কাছে ভগবান। এক তো বর্ধমানের অশোক দত্ত স্যার, উনি আমার কাছে ভগবান, আর সেরকম কলকাতার আর কি উনি। কারণ উনি যেমন বলেছিলেন, যে দিন থেকে বলেছিলেন সেই দিন থেকেই আমার মেয়ে সুস্থ হতে আরম্ভ করেছিল, তাই ওনার প্রতি আমার অগাধ বিশ্বাস। তো ভিডিও কলেও সেদিনে দেখিয়েছিলাম, তো তখনও আর কি কথাবার্তা বলা হয়েছিল। তো সেই জন্য আর কি প্রচুর জিনিসপত্র গোছাতে হবে, তার উপরে আবার অস্মির এসি আর কি জ্বর। তো এখন জ্বরটা একটু ছেড়েছে, কিন্তু তাতেও প্রচণ্ড রকমভাবে ঘ্যান ঘ্যান করছে। ওর এত ঘুম ঘুম ভাব, যে বাচ্চাটাকে আমাকে মানে বকে জোকে ঘুম পাড়াতে হয়, মানে আমি ওকে কীভাবে ঘুম পাড়াই সেটা আমিই জানি, আর সেই বাচ্চাটা নিজে নিজে ঘুমিয়ে যাচ্ছে, মানে ঘুমের জন্য ছটফট করছে। ওর শরীরটা এতটাই দুর্বল। তো যাই হোক, আর তোমাদেরকে না একটা নতুন জিনিস দেখায়। এই খাটটা তোমরা বহুবার দেখেছো, কিন্তু এই খাটটা না আমার হাইড্রোলিক সিস্টেম, এটা আরেকটু উঠবে, মানে বিছানার শুদ্ধ আর কি পুরো খাটটা আর কি উঠে যায়। এই খাটটা আর কি আমার মা শখ করে আমাকে বানিয়ে দিয়েছিল। এই খাটটা যেটা দেখছো, এই খাটটা তো মানে আমাদের বাড়িতে আর কি বানানো। আর এই যে কাঠটা, এই কাঠটা হচ্ছে আমার ঠাকুমার বাবার হাতে গাছ, তো সেই গাছের আর কি খাট। তো আর হাইড্রোলিক সিস্টেমটা আর কি এমনি নর্মাল বক্স সিস্টেম হচ্ছিল যেমন হয়, তখন আর কি যিনি মিস্ত্রি বানিয়েছিলেন, তো তিনি বলেছিলেন যে এখন নতুন হাইড্রোলিক সিস্টেম উঠেছে, মানে আজ থেকে প্রায় ধরো 6 বছর আগের কথা, তো তোমরা কি বানাবে? তো সেটা খুব ভালো আর কি। তখন আমার মা বলেছিল যে হ্যাঁ বানাবো। তো আমার মেয়ের জন্য আমি হাইড্রোলিক সিস্টেম খাটই আর কি বানাবো। তো এই মায়ের শখ করে বানানো আর কি এই খাট। তো মায়ের শখের বানানো খাট, কিন্তু আমার মা আজ পর্যন্ত ভালো করে শুতে পারলো না। এটাই হয় আর কি। কমপ্লিট কমপ্লিট কমপ্লিট, সব কিছু গোছানো কমপ্লিট। সব কিছু বলা ভুল, কারণ কাল সকালে উঠে কিছু কিছু জিনিসপত্র আমাদেরকে ইউজ করতে হবে, তো সেইগুলো আর কি রয়েছে, সেগুলো এই সামনে। কারেন্ট চলে গেল মানা। এই চার্জারেবল যে সমস্ত এই লাইটগুলো, এই যে, তো এই লাইটগুলো আর কি এখন সুরাহা আমাদেরকে এখন খুব উঠেছে। তো সবার প্রত্যেকের বাড়িতেই আছে, আর আমাদের বাড়িতেও অনেক দিন আগে, অনেক মাস আগে থেকেই আছে। তো এই কারেন্ট চলে গেলে এই জিনিসটা খুব ভালো, এটা কিছুক্ষণ তো অন্তত আমাদেরকে একটুখানি আলো প্রদান করবে। তো যাই হোক, সেই জিনিসগুলো মানে যেগুলো আর কি কালকে সকালে ইউজ করবো, যেমন সিঁদুর, এটা ওটা, ক্রিম, ব্রাশ, পেস্ট, অস্মির ওষুধ, নাকের ড্রপ, মানে যা যা আর কি যেগুলো লাগে, যেগুলো কাল সকাল পর্যন্ত আমাদের লাগবে, তো সেগুলো আমি মোটামুটি বাইরে রেখেছি। সেগুলো টুকটুক টুকটুক করে কালকে যাবার আগে আর কি আমি ব্যাগের মধ্যে ভরে নেব। আরও যদি কিছু একটা দুটো জিনিস লাগে সে সমস্ত কিছু ভরে নেব। তো সমস্ত কিছুই, তাছাড়া মোটামুটি বাকি সব কিছু আমার প্যাক হয়ে গেছে। আর অজমিও একটা ব্যাগ নিয়ে যাবে নাকি রে? অজমিও একটা ব্যাগ নিয়ে যাবে। আমার সাথে কথা বলবে না, কারণ অজমির এখন খুব আমার প্রতি রাগ অভিমান হয়েছে। এই মামার বাড়ি থেকে নিয়ে কেন ওকে চলে এসেছি আমি, বলছি আমি বাবার কাছে যাব না, আমার মামার বাড়ির জন্য খুব মন খারাপ করছে। তো কিন্তু বেচারি কি আর বুঝবে যে আমি ওকে কেন নিয়ে এসেছি। আমারও কি আসতে ইচ্ছে করছিল? কার আসতে ইচ্ছে করে? কালকে দুপুরবেলা গেছি, আজকে চলে এসেছি সন্ধ্যের আগেই। তো এখন একটুখানি খাওয়া দাওয়া করবো, কিছুই না, ডাল করিনি। অস্মি তো কোনো কিছুই খাচ্ছে না, দিচ্ছি তো কিছুই তো খাচ্ছে না, শুধুমাত্র আলু সিদ্ধ ভাত করেছি, আর গিয়ে জলটা পড়ে যাবে, আর একটুখানি গিয়ে ডিমটা আর কি ভাজবো। ডিম ভেজে আর কি এই যে দুজনে মিলে আমরা মা মেয়ে খেয়ে নেব, খেয়ে শুয়ে পড়বে। আর কালকে মেবি 8টায় ট্রেন। চলো গুড নাইট করে দাও সবাইকে, বলে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, বলে দাও গুড নাইট। গুড নাইট, গুড নাইট। মুড অফ, মামার বাড়ি থেকে কেন নিয়ে এসেছি আমি, সবাইকে কারেন্ট এসে গেছে। তো চলো খাবার রেডি করি, খেতে দিয়ে দিই, তাই না? হ্যাঁ চলো গুড নাইট। কালকে আমরা যাবো, কালকে অস্মি ট্রেনে চাপবে, অস্মি ট্রেনে চাপবে কালকে। অস্মি ট্রেন দেখতে ভালোবাসে। এর আগে অস্মি যখন ট্রেনে যেছিল তখন অস্মি 9 মাস বয়স ছিল, আর এখন অস্মি 3.5 বছর বয়স, এখন অস্মি ট্রেনে চাপবে। টাটা করে দাও, টাটা করে দাও সবাইকে, টাটা টাটা, গুড নাইট। কাল কোথায় যাবে বলে দাও? বাবা কোথায় থাকে? আমরা কালকে দুজনে মিলে যাব কলকাতা, বাবার কাছে যাব, তাই না? ঠিক আছে চলো, বাই।
আমার এই ভিডিওর মধ্যে যদি তোমাদের এতটুকুও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।